নিষ্ক্রিয় মৌল যে অর্থাৎ গ্রুপ 18 যে মৌলগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। এরা প্রত্যেকেই নিষ্ক্রিয় মৌল। আর নিষ্ক্রিয় মৌল হওয়ার ফলে কি হয়েছে না, এদের রিঅ্যাক্টিভিটি নেই বললেই চলে। কিন্তু প্রথমে কি হয়েছে যে আয়নীভবন বিভবের মান উপর থেকে নিচের দিকে গেলে ক্রমশ কি হয়, ক্রমশ কমতে থাকে। তাহলে কমতে থাকার ফলে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে জেনন খানিকটা রিঅ্যাক্টিভিটি শো করে। এখন জেনন যে রিঅ্যাক্টিভিটি শো করে সেইটা কি করে প্রথমে বোঝা গেল? প্রথমে বোঝা গেল নিলস বার্টলেট করলেন কি একটা লাল রঙের কম্পাউন্ড তৈরি করলেন। কার সঙ্গে না, অক্সিজেনের সঙ্গে একটা ফ্লুরাইড যৌগ, কার, প্লাটিনামের ফ্লুরাইড যৌগের সঙ্গে অক্সিজেনের রিয়াকশন করে একটা লাল রঙের যৌগ তৈরি করলেন। যৌগটার সংকেত এরকম O2 প্লাস PTF6 মাইনাস। তাহলে এই যে কম্পাউন্ডটা তৈরি হলো, এই কম্পাউন্ডটা তৈরি করার পরে একটা ঘটনা নজরে এলো, সেটা হলো অক্সিজেনের আয়নীভবন বিভব, সেটা হচ্ছে 1175 কিলো জুল পার মোল। আর জেনন তার আয়নীভবন বিভবের মান হচ্ছে 1170 কিলো জুল পার মোল। তাহলে এই যে অক্সিজেন, তার আয়নীভবন বিভবের মান যদি এইটা হয়, জেননের আয়নীভবন বিভবের মান যদি প্রায় সেম হয়, তাহলে অক্সিজেন যদি এই কম্পাউন্ড তৈরি করতে পারে, জেনন কেন করবে না? এই ধারণা থেকে বোঝা গেল যে জেনন হচ্ছে গিয়ে কম্পাউন্ড তৈরি করতে পারে। তাহলে এর সঙ্গে এক্ষেত্রে একটা কম্পাউন্ড তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে এইরকম HCF প্লাস PTF5 মাইনাস। মানে এখান থেকে একটা ফ্লুরিন এখানে চলে এলো, HCF প্লাস PTF5 মাইনাস। এখন অরিজিনালি এই যে গঠনটা, এটা অ্যাকচুয়ালি হয় কি PT2F11 মাইনাস। অরিজিনাল যৌগটা হচ্ছে এইটা HCF প্লাস PT2F11 মাইনাস। এই কম্পাউন্ডটা যখন তৈরি হয়ে গেল, তখন বোঝা গেল যে নিষ্ক্রিয় মৌলের মধ্যে জেনন কিন্তু কমপ্লেক্স মানে কম্পাউন্ড তৈরি করে, রিঅ্যাক্টিভিটি শো করে। এবার জেনন সাধারণত কাদের সঙ্গে রিঅ্যাকশন করে না, যে সমস্ত মৌলগুলো বেশি ইলেকট্রোনেগেটিভ তাদের সঙ্গে রিঅ্যাকশন করে। যেমন ধরো কিছু কিছু ক্ষেত্রে অক্সিজেনের সঙ্গেও রিঅ্যাকশন করে, অক্সাইড যৌগ তৈরি করে বা কি তৈরি করতে পারে, বা হচ্ছে গিয়ে ফ্লুরিনের সঙ্গে রিঅ্যাকশন করতে পারে, ফ্লোরাইড যৌগ তৈরি করতে পারে। তা জেননের ক্ষেত্রে সাধারণত ওরা যে ফ্লোরাইড যৌগগুলো তৈরি করে, সেই ফ্লোরাইড যৌগগুলো হচ্ছে গিয়ে কে না, HCF2 জেনন ডাইফ্লোরাইড করতে পারে, HCF4 জেনন টেট্রাফ্লোরাইড করতে পারে, HCF6 তৈরি করতে পারে। এইবার দেখো এদের প্রত্যেকটা কম্পাউন্ড কি করে তৈরি করা হয়, তাদের অক্সিডাইজিং প্রপার্টি, তাদের ফ্লুরিনেটিং প্রপার্টি এবং তাদের গঠন, এইগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। প্রথমে ধরো HCF2 কে যদি আমরা এর যে প্রিপারেশনটার কথা ভাবি, কি করা হয় না, প্রিপারেশনটা করা হয় কি, প্রথমে জেনন এবং ফ্লুরিন এটা হচ্ছে 1:5 এই রেশিওতে নেওয়া হয়। এটা দুটো স্টেপে করা হয়। মোটামুটি 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে প্রথমে হিট করা হবে। হিট করার পর যে গ্যাসিয়াস মানে 8 ঘন্টা ধরে 8 ঘন্টা ধরে হিট করব। হিট করার পর যে গ্যাসটা তৈরি হবে তাকে হচ্ছে -50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নিয়ে আসবো। যখন এই টেম্পারেচারে নিয়ে আসবো তখন কম্পাউন্ডটা তৈরি হবে কোনটা, HCF2। এই কম্পাউন্ডটা তৈরি হবে। এরপরে বলছে এই HCF2 যে কম্পাউন্ডটা, এর প্রপার্টিগুলো কি বলছে, এর প্রপার্টি আছে যে হচ্ছে ফ্লুরিনেটিং এজেন্ট। কেমন ফ্লুরিনেটিং এজেন্ট? যেমন ধরো HCF2 এ যদি SbF5 অ্যান্টিমনি পেন্টাফ্লোরাইড তার সঙ্গে যদি রিঅ্যাকশন করে, তাহলে তৈরি করবে কি HCF
প্লাস SbF6 মাইনাস। এই কম্পাউন্ডটা তৈরি করছে, তার মানে কি হচ্ছে না এ ফ্লুরিনকে সাপ্লাই করছে, দিয়ে তৈরি করছে তোমার HCF প্লাস SbF6 মাইনাস। তার মানে ফ্লুরিনেটিং এজেন্ট হিসেবে ওটা কাজ করছে। এরপরে বলছে অক্সিডাইজিং প্রপার্টি। কিরকম অক্সিডাইজিং প্রপার্টি? ধরো আমি যদি একে জল দিয়ে আর্দ্র বিশ্লেষিত করি, জল দিয়ে আর্দ্র বিশ্লেষিত করি HCF2 প্লাস H2O, দিয়ে এরা তৈরি করে কি, এরা তৈরি করে Xc প্লাস HF প্লাস O2। Four HF that means HCF2 plus 2H2O that equal to Xc plus 2HF plus O2। এই প্রোডাক্টটা তৈরি করছে। এখানে খেয়াল করে দেখো, এখানে Xc এর কত +2, এখানে 0, তার মানে কি হচ্ছে HCF2 নিজের বিজারণ ঘটেছে, যার বিজারণ ঘটে সে হচ্ছে জারণ। সুতরাং HCF2 কি রয়েছে, জারণ ধর্ম যেমন রয়েছে, আগেরটা বললাম ফ্লুরিনেটিং ধর্ম রয়েছে। এবারের গঠন, যখন গঠনের কথায় আসবে তখন প্রথমেই হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের মোড অফ হাইব্রিডাইজেশন কিরকম। তাহলে দেখো আমি যদি ফর্মুলাটা ইউজ করি X ইকুয়াল টু SA প্লাস হাফ ইন্টু G মাইনাস V, SA মানে সারাউন্ডেড অ্যাটম কটা, দুটো, প্লাস হাফ ইন্টু G মানে কি X এর বাইরে কক্ষে কটা ইলেকট্রন রয়েছে, 8টা। এক একটা ফ্লুরিনের জারণ সংখ্যা কত, 1 করে, তাহলে -2, দ্যাট ইকুয়াল টু 2 প্লাস হাফ ইন্টু 6, 5। তার মানে এখানে সেন্ট্রাল অ্যাটম যেটা রয়েছে তার হচ্ছে গিয়ে যে সংকরায়ন, যে মানে মোড অফ হাইব্রিডাইজেশন, সেই মোড অফ হাইব্রিডাইজেশনটা কি না sp3d, sp3d, তার মানে কি ট্রাইগোনাল বাইপিরামিডাল। এখন ঘটনা হচ্ছে যে তাহলে লোন পেয়ার কতগুলো হবে, লোন পেয়ার হবে x মাইনাস s, দ্যাট ইকুয়াল টু 5 মাইনাস 2, দ্যাট ইকুয়াল টু 3। তাহলে তিনটে লোন পেয়ার রয়েছে, তাহলে এর গঠনটা ট্রাইগোনাল বাইপিরামিডাল যদি হয়, তাহলে এক্সি হয়, তাহলে এই যে ইকুইটোরিয়াল বরাবর রয়েছে কারা, লোন পেয়ারগুলো, আর দুটো এফ কোথায় রয়েছে, ওপর নিচে অবস্থান করছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে গঠনটা, অর্থাৎ HCF2 এর গঠনটা হচ্ছে গিয়ে সরলরৈখিক। এবার হচ্ছে HCF4 জেনন টেট্রাফ্লুরাইড, এটা কি করে তৈরি করা হয় বলছে নিকেল নলের মধ্য দিয়ে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 6 অ্যাটমসফিয়ার চাপে জেনন এবং ফ্লুরিন এটা রিঅ্যাকশন করে তৈরি করে HCF4। এখন এর যে প্রপার্টিটা, কি প্রপার্টি না, যেমন হচ্ছে জারণ ধর্ম, মানে জারক হিসেবে কাজ করে, কি করে, ধরো মার্কারির সঙ্গে যদি HCF4 রিঅ্যাকশন করে তৈরি করে হচ্ছে মার্কিউরিক ফ্লোরাইড তৈরি করে, তার সঙ্গে জেনন তৈরি করছে। তাহলে দেখা যাচ্ছে জেননের জারণ সংখ্যা +4 থেকে 0 হচ্ছে, অর্থাৎ বিজারিত হচ্ছে। তাহলে বিজারণ যদি ঘটে তাহলে এটা কি হবে, জারক পদার্থ। এবার দেখো আর্দ্র বিশ্লেষণ, HCF4 এ যদি আর্দ্র বিশ্লেষণ হয়, কারণ বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে, আমাদের মানে নর্মাল কন্ডিশনে যে প্রোডাক্টটা তৈরি করে সেটা হচ্ছে এইটা, জেনন তৈরি করে অক্সিজেন তৈরি করবে, জেনন অক্সাইড তৈরি করবেন, তার সঙ্গে HF তৈরি করবে, এটা হচ্ছে সাধারণ তাপমাত্রা। এবার দেখো এর হচ্ছে ফ্লুরিনেটিং ধর্ম, ফ্লুরিনেটিং ধর্ম মানে কি অন্যকে ফ্লুরিন সাপ্লাই করবে। তাহলে তাই যদি হয় তাহলে এরকম একটা রিঅ্যাকশন আমরা দেখাতে পারি, যেমন ধরো SB5, একে যদি আমি রিঅ্যাকশনটা করি তাহলে প্রোডাক্টটা তৈরি হবে HCF3, এটা হচ্ছে গিয়ে প্লাস, আর কে রয়েছে SbF6 মাইনাস। তাহলে HCF3 প্লাস মানে এই একটা ফ্লুরিন বা F মাইনাস এ হচ্ছে কি ওকে প্রোভাইড করছে, যার জন্য আমরা বলবো এর ফ্লুরিনেটিং ধর্মটাও রয়েছে। তাহলে এবার HCF4 এর গঠনটা কেমন হবে, গঠনটা দেখতে গেলে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নের চরিত্রটাকে দেখতে হবে। তাহলে X equal to 4 plus half into 8 minus 4, that equal to 4 plus half into 4, 6। তার মানে কি sp3d2, রাইট? তার মানে অক্টাহেড্রাল অ্যাকচুয়ালি। তাহলে লোন পেয়ার কত হবে, লোন পেয়ার ইকুয়াল টু x মাইনাস s, তাহলে 6 minus 4 equal to 2, দুটো লোন পেয়ার রয়েছে। তাহলে এর যে গঠনটা, সেই গঠনটা যদি আমি ইউজ করি তাহলে ভেসপারের নিয়ম অনুসারে সব মানে উপরে নিচে এই দুটো অবস্থানে আমরা লোন পেয়ারটা রাখবো এই অক্টাহেড্রনে। তাহলে এর গঠনটা অ্যাকচুয়ালি কেমন হবে, অ্যাকচুয়ালি গঠনটা হয়ে যাবে কি স্কোয়ার শেপ হয়ে যাবে।
তার মানে গঠনটা হচ্ছে এরকম, যদি এখানে এক্সি থাকে, এই কর্নারগুলোতে যদি এফ থাকে, এফ 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 এফ, এটা লোন পেয়ার, এটা লোন পেয়ার, দুটো লোন পেয়ার, তাহলে গঠনটা অ্যাকচুয়ালি কেমন হয়ে যাচ্ছে? গঠনটা হয়ে যাচ্ছে কি স্কোয়ার শেপ। এবার দেখো XCF6 তৈরি করবে। XCF6 কেমন করে তৈরি করব? না হচ্ছে গিয়ে কম টেম্পারেচারে 1:20 রেশিওতে জেনন এবং ফ্লোরিন গ্যাস নিয়ে 50 অ্যাটমসফিয়ার প্রেসারে যদি রিয়াকশন করানো হয় তাহলে হচ্ছে জেনন হেক্সাফ্লোরাইড পাওয়া যায়। এবার জেনন হেক্সাফ্লোরাইডের এর প্রপার্টিগুলো কি? যেমন অক্সিডাইজিং প্রপার্টি, যেমন হাইড্রোজেন দ্বারা এটা হচ্ছে গিয়ে খুব ইজিলি এটা হচ্ছে গিয়ে কি হবে? রিডিউসড হয়ে যাবে। যেমন XCF6 প্লাস 3H2 তৈরি করে হচ্ছে গিয়ে Xa প্লাস 6H, তাহলে প্লাস 6 থেকে 0, তার মানে XCF6 এর কি ঘটেছে? বিজারণ ঘটেছে। যার বিজারণ ঘটেছে কি? জারক, যার জন্য হচ্ছে XCF6 একটা জারক পদার্থ। আবার দেখো যুত বিক্রিয়া বা ফ্লুরিনেটিং এজেন্ট, আমাকে যদি বলে এরা অ্যাডিশন রিয়াকশন দেয়, যুত বিক্রিয়া দেয়, বা হচ্ছে দেখাও এটা ফ্লুরিনেটিং এজেন্ট হিসেবে কাজ করে, তাহলে আমি কি করব? XCF6 তার সঙ্গে BF3 এর সঙ্গে রিয়াকশন করবো। রিয়াকশন তৈরি করলে কি করবে? এ দেখো ফ্লুইড সাপ্লাই করছে, প্রোভাইড করছে, দিয়ে তৈরি করছে XCF5 প্লাস আর BF4 মাইনাস। এটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন দেখাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ XCF6 কে বলবো এ ফ্লুরিনেটিং এজেন্ট। এখানে একটা ব্যাপার আছে, মানে এই XCF6 যখন HF এ ডিসলভ করা হবে তখন এটা কারেন্ট কন্ডাক্ট করবে। এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং যে XCF6 কারেন্ট কন্ডাক্ট করবে যখন HF এ ডিসলভ করবে। কেন না? তার কারণটা হচ্ছে XCF6 এই HF এর সঙ্গে রিয়াকশন করবে, করে তৈরি করবে XCF5 প্লাস প্লাস HF2 মাইনাস, XCF5 প্লাস প্লাস HF2 মাইনাস। এই যে দুটো আয়নে ওরা বিশ্লিষ্ট হয়ে গেল, সেইটা তোমার এ করলো যে এরা কারেন্ট কন্ডাক্ট করবে। এবার দেখো তাহলে XCF6 এর গঠনটা, যখন গঠনে যেতে হবে, গঠনে গেলে কি হবে? না গঠনে গেলে হবে যে x ইকুয়াল টু 6 প্লাস হাফ ইন্টু 8 মাইনাস 6, দ্যাট ইকুয়াল টু 7। তাহলে sp3d3, sp3d3 মানে কি? পেন্টাগোনাল বাইপিরামিডাল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে পেন্টাগনটা রয়েছে, এই পেন্টাগনের একদম নিচেই থাকে লোন পেয়ার। এর ফলে হয় কি? ফাইনালি এইটা একটু ডিস্টরশন হয়, দিয়ে আলটিমেটলি এটা তৈরি করে ডিস্টর্টেড অক্টাহেড্রাল। ডিস্টর্টেড অক্টাহেড্রাল হচ্ছে গিয়ে এর স্ট্রাকচারটা এরা পেয়ে যায়। আচ্ছা এখানে দেখো যে আমি যদি কোয়ার্টজ পাত্রে যদি আমি XCF6 নিয়ে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি হিট করি, তাহলে তৈরি করবে জেনন অক্সি টেট্রাফ্লুরাইড। জেনন অক্সি টেট্রাফ্লুরাইড তৈরি করে তার সঙ্গে হচ্ছে গিয়ে সিলিকন টেট্রাফ্লুরাইড। এবার এখানে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে যে এইটা যদি দীর্ঘক্ষণ ধরে করা হয়, বা যদি আমি উল্টো কথা বলি যে XCOF4 একে আমরা নিকেল পাত্রে রাখি কেন? না যদি আমি কাঁচ পাত্রে রাখি তাহলে কি করবে? না XCOF4 সিলিকার সঙ্গে আবার বিক্রিয়া করে জেনন ডাইঅক্সি ডাইফ্লোরাইড তৈরি করবে, তার সঙ্গে সিলিকন টেট্রাফ্লোরাইড করবে। সিলিকন টেট্রাফ্লোরাইড করে কি হবে? কাঁচ পাত্রটাকে খইয়ে দেবে, যার জন্য এটাকে আমরা প্রিজার্ভ করি কোথায়? না নিকেল পাত্রে। এবার দেখো যদি জেনন হেক্সাফ্লোরাইড তাকে যদি আমি হাইড্রোলিসিস করি, হাইড্রোলিসিস করলে কি তৈরি হলো? XCO3 প্লাস 6H। তাহলে এইগুলো হচ্ছে মানে মেন প্রশ্ন এখানে যেটা করব আমি, সেটা হচ্ছে গিয়ে আমি জেনন অক্সি টেট্রাফ্লোরাইডকে আমি নিকেল পাত্রে রাখবো, আমি কাঁচ পাত্রে রাখবো না। তার কারণ হচ্ছে কাঁচ পাত্রে রাখলে এটাকে খইয়ে দেবে। এইবার দেখো যে এই যে আমার নিষ্ক্রিয় মৌলে যে অক্সাইডগুলো রয়েছে বা অক্সিফ্লোরাইড যৌগগুলো রয়েছে, তাদের গঠনগুলো সম্পর্কে তোমাকে একটুখানি জানতে হবে। কোন কোন যৌগ? যেমন ধরো XCO3, XCOF4, XCO4 মানে XCO3, XCO4, XCOF4, XCO2F2, XCO2F4,
এই যে ধরনের যৌগগুলো রয়েছে এই যৌগগুলোর গঠন নিয়ে আমাকে একটু আলোকপাত করতে হবে। ধরো আমরা জাস্ট কিচ্ছু করবো না, আমরা ফর্মুলা ইউজ করবো। কিরকম ফর্মুলা ইউজ করবো না XCO3, তাহলে XCO3 যদি গঠনটা করে তাহলে ফর্মুলায় তাহলে XC কত SA প্লাস ফর্মুলাটা আমার এইটা SA প্লাস হাফ ইন্টু G মাইনাস V। বলেছিলাম SA মানে হচ্ছে গিয়ে সারাউন্ডেড অ্যাটমস, G হচ্ছে গিয়ে কি না নাম্বার অফ আউটার মোস্ট ইলেকশন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম, আর V হচ্ছে ভ্যালেন্সি। তাহলে XCO3 ক্ষেত্রে কেমন হচ্ছে না 3 প্লাস হাফ ইন্টু 8 মাইনাস 6, that is 3 plus half into 2, 4, that's sp3। তার মানে এই গঠনটা হচ্ছে চতুস্তল আকৃতি। এখানে দেখো এখানে লোন পেয়ার কত, লোন পেয়ার ইকুয়াল টু কত x মাইনাস s, তাহলে কত হচ্ছে 4 মাইনাস 3, দ্যাট ইকুয়াল টু 1, তাহলে লোন পেয়ার একটা। তার মানে এটা হচ্ছে গঠনটা হবে পিরামিড আকৃতি। তার মানে হচ্ছে এখানে xc, এখানে যদি লোন পেয়ার থাকে তাহলে এখানে ও এদিকেও এদিকেও, তার মানে অ্যাকচুয়ালি গঠনটা হয়েছে যে কেমন না পিরামিড আকৃতি। এরপরে দেখো XCO4 এর গঠনটা কেমন হবে, তাহলে এগুলোকে যদি আমি এখানে বসাই তাহলে কেমন দাঁড়িয়ে যাচ্ছে x equal to 4 plus half into 8 minus 8, that equal to 4, তাহলে লোন পেয়ার কত হচ্ছে 4 minus 4, that equal to 0। তার মানে অ্যাকচুয়ালি এর গঠনটা হয়ে যাবে কেমন না টেট্রাহেড্রাল, তাহলে টেট্রাহেড্রাল। তার মানে হচ্ছে XCO তাহলে টেট্রাহেড্রাল, তাহলে XCO4 হয়ে গেল। এরপর হচ্ছে XCOF4 এর গঠনটা কেমন, XCOF4 এর গঠনটা হচ্ছে এইরকম যে x equal to, তাহলে SA মানে কত 5 প্লাস হাফ ইনটু G মানে কত 8 মাইনাস 6, that equal to 5 plus half into 2, 6, তার মানে sp3d2 অক্টাহেড্রাল। তাহলে লোন পেয়ার কটা হয়ে যাচ্ছে না x মাইনাস SA, তাহলে 6 মাইনাস 5, that equal to 1। তার মানে অক্টাহেড্রাল যখন হচ্ছে তখন কেমন হবে, অক্টাহেড্রাল হচ্ছে গিয়ে যেহেতু একটা দিকে লোন পেয়ার রয়েছে তার মানে কি এটা স্কোয়ার পিরামিড। XC হলে ধরো এটা ও, এখানে লোন পেয়ার, তাহলে এগুলো সব F, তার মানে যেমন হয়ে যাচ্ছে কেমন না স্কোয়ার পিরামিড হয়ে যাচ্ছে। এটা স্কোয়ার পিরামিড, বর্গ পিরামিডও স্কোয়ার পিরামিড, স্কোয়ার পিরামিড এইটা। তাহলে এর এটা পেয়ে গেলাম। এটা হচ্ছে XCO2F2। XCO2F2 এর গঠনটা কেমন হবে, x ইকুয়াল টু কত 4 প্লাস হাফ ইন্টু 8 মাইনাস 6, 4 প্লাস হাফ ইন্টু 2, 5। তার মানে সেন্ট্রাল অ্যাটম যেটা রয়েছে তার হচ্ছে গিয়ে যে মোড অফ হাইব্রিডাইজেশন, সেই মোড অফ হাইব্রিডাইজেশন হচ্ছে গিয়ে sp3d। sp3d মানে কি না ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে লোন পেয়ার কটা, লোন পেয়ার ইকুয়াল টু কত x মাইনাস SA, দ্যাট ইকুয়াল টু কত 5 মাইনাস 4 ইকুয়াল টু 1, 5 মাইনাস 4 ইকুয়াল টু 1, এটা হচ্ছে গিয়ে XCO2। তাহলে এর যে গঠনটা, এই গঠনটা অ্যাকচুয়ালি হচ্ছে কেমন না সিসো টাইপের। সিসো মানে হচ্ছে কেমন না এইরকম গঠন রয়েছে, এদিকে রয়েছে ধরো ও, এদিকে রয়েছে ও, এখানে F, এখানে F, দ্যাট ইজ লোন পেয়ার। তাহলে একটা লোন পেয়ার, তাহলে সিসো টাইপের গঠন, মানে ঢেকি আকৃতি, সিসো ঢেকি আকৃতির এই গঠনটা। এবার দেখো XCO2F4, তাহলে XCO2F4 এর গঠনটা কেমন, XCO2F4 এর গঠনটা হচ্ছে 6 plus half into 8 minus 8, that equal to 6, তার মানে sp3d2। sp3d2 মানে ট্রাইগোন, সেটা হচ্ছে অক্টাহেড্রাল। তাহলে দেখো অক্টাহেড্রাল রাইট ঠিকই আছে। তাহলে XCOOFF এইগুলো গেল যে আমাদের যে ইনার্ট যে সমস্ত এলিমেন্ট ছিল তাদের মধ্যে জেনন যে কম্পাউন্ডগুলো তৈরি করে তাদের গঠন, তাদের রিয়াকশন সবগুলো করা। এবার তাদের ইউটিলাইজেশন।
ইউটিলাইজেশন বলতে কি? ইউটিলাইজেশন বলতে গিয়ে প্রথমে যে ইউটিলাইজেশনের কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে হিলিয়াম, এই হিলিয়াম গ্যাস আমার এমআরআই ইউজ করা হয়, হিলিয়ামটা মানে চিকিৎসা ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আরেকটা কোথায় ইউজ করা হয় না, বেন্ড বলে একটা রোগ ছিল কি না, যে সমস্ত ডুবুরিরা সমুদ্রের তলদেশে যায় তাদের আগে কি করা হতো না, অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেন গ্যাস মিশিয়ে দেওয়া হতো, যেগুলো হচ্ছে সমুদ্রের তলদেশে গিয়ে ওখান থেকে ওরা শ্বাসকার্য চালাতে পারতো। কিন্তু প্রচন্ড প্রেসারে কি হয় না, নাইট্রোজেন হচ্ছে রক্তে দ্রবীভূত হয়ে যেত, তারপর যখন উঠে আসতো ওপরে প্রেসারটা যখন রিলিজ করতো তখন কি হতো, তখন ওই অক্সিজেন নাইট্রোজেনটা বেরোতে চাইতো, এখানে প্রচন্ড একটা পেন তৈরি করতো এবং ওই পেনের ফলে ওরা বেঁকে যেত, রোগটাকে বলে বেন্ড। এবং এমন দেখা গেছে যে উঠে এসে এত যন্ত্রণা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তো বর্তমানে এখন নাইট্রোজেনের পরিবর্তন হিলিয়াম ইউজ করা হয় এবং এই সমস্যার থেকে মানে বাঁচা গিয়েছে। তারপর ধরো নিয়ন, আমাদের যে এয়ারপোর্টে যে নিয়নের বাল্বগুলো লাগানো থাকে, মানে রাতের বেলায় যখন এইগুলো প্লেনগুলো নামবে তাহলে ওই রানওয়ের দুদিকে ওই নিয়নের বাল্ব লাগানো হয়, যাতে হচ্ছে গিয়ে প্লেনটা খুব ভালো করে কুয়াশা হলেও বা রাতে হলেও রানওয়েটাকে খুব ভালোভাবে চিনতে পারে। এইগুলো হচ্ছে গিয়ে এদের ইউটিলাইজেশন। আর একটা যে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে রেডন ইউজ করা হয়, কারণ রেডন গ্যাস হচ্ছে আলফা এমিটার, আলফা কণা বার করে এবং তার সঙ্গে গামা বার করে। এই গামা রেটা কি করে না, যে সমস্ত দুষ্ট কোষগুলো আছে বা ম্যালিগন্যান্ট কোষগুলো আছে সেগুলোকে হচ্ছে এগুলো ধ্বংস করে দেয়। এইগুলো আমাদের হচ্ছে গিয়ে মেনলি ইউটিলাইজেশন।